সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি, আমার বাম দিকে রয়েছেন একজন অ্যাক্টিভিস্ট চিন্তক ইমরান হোসেন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করব। খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 4 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 জাল জাতীয় পরিচয়পত্র তৈরির সময় গ্রেপ্তার 3। 2012 সাংবাদিক দম্পতি খুন, হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক নেতাদের ক্ষোভ। জামিন চাইতে বিএনপি নেতারা সুপ্রিম কোর্টে যেতে পারছে না। 2013 মঞ্চে খালেদা, শাপলা চত্বর লোকারণ্য। 2014 আলোচ্য সূচি ঠিক না থাকলে বিএনপি সংসদে যাবে না। 2015 মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে। 2016 মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থী সমর্থককে কুপিয়ে হত্যা। 2017 রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংক খেয়ে ফেলেছে মূলধনও। পিএসসির ফল ও বৃত্তিতে অনিয়ম, 50,000 অভিযোগ। 2019 2,500-এ পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার। 2020 বাণিজ্যের আড়ালে বছরে পাচার 64,000 কোটি টাকা। 2021 2,535 কোটি টাকা পাচার, মোশাররফের ভাই ও আসামি। মামুনুল হক ফের 5 দিনের রিমান্ডে। 2022 দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসংহতির মিছিলে পুলিশের বাধা। আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছে আমিরুল ইসলাম কাগজি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদে দেখলাম জাল জাতীয় পরিচয়পত্র তৈরির সময় গ্রেফতার 3, 2009 সালের খবর এটি। এই ধরনের জালিয়াতির সঙ্গে প্রশাসনের ভেতরের কিছু অসাধু ব্যক্তির যোগসূত্র থাকলে তা কি প্রমাণ করে না যে সরকারের ভেতরেই দুর্নীতি ও ভোট জালিয়াতির রপ্ত করা হচ্ছিল, বা ভোট জালিয়াতি করবার পরিকল্পনা সেই 2009 সালে সরকার গঠনের সাথে সাথেই শেখ হাসিনার বা তার দোসরদের ছিল? শেখ হাসিনা যখন 1991 সালের নির্বাচনে পরাজিত হয়, তখন কিন্তু তার আগেই একটা হিসাব করে রেখেছিল যে শেখ হাসিনার নেতৃত্বে যে 8 দলীয় জোট, তারা মানে এমন সংখ্যাগরিষ্ঠতা পাবে এইরকম একটা হিসাব গঠন করে রেখেছিল, সবকিছু করে রেখেছিল। কিন্তু নির্বাচন যখন হয়ে গেল, ভোট হয়ে গেল, ভোটের হিসাব দেখার পরে তার মাথা খারাপ হয়ে গেছে। তার কারণ হলো যে বাংলাদেশে যত যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, বাংলাদেশের ভোটের হিসাবটা ভিন্ন। যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আগেই যখন ক্ষমতায় ছিলেন, তখন বাংলাদেশের মানুষের অবস্থা, আর্থিক অবস্থা সব কিছু মিলে এবং বাংলাদেশ স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল, এবং এই ভূমিকার কারণে, কর্মপরিকল্পনার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এইরকম একটা ইতিবাচক ধারণা সৃষ্টি হয়ে গেছিল যে বাংলাদেশে মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মানে তার মতাদর্শ, তার আদর্শ, তার কর্মপরিকল্পনা যা দিয়ে গেছেন, এটাই কিন্তু 1991 সালের নির্বাচনে তার একটা প্রভাব পড়েছে। এই প্রভাবটা কিন্তু ক্রমান্বয়ে আরো বাড়তে থাকলো। এই জন্য 2001 সালে এসে আবার একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টোরি বলতে যা বোঝায় সেটাই কিন্তু 4 দলীয় জোটের মাধ্যমে হয়ে গেল। 1991 সালের ভোটের হিসাব 2001 সালের ভোটের হিসাবে তাকে নতুন করে চিন্তা করতে হয়েছে। যে 96 সালেও কিন্তু মোটামুটি একেবারে 116টা আসন নিয়ে সর্ববৃহৎ এবং এককভাবে কিন্তু বিএনপিকে যেভাবে নাস্তানাবুদ করে ক্ষমতা থেকে সরানো হয়েছিল, তাতে অনেকেই ভেবেছিল যে বিএনপি মনে আর কোনো বেশি আসন পাবে না। কিন্তু ওইটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ
বিরোধী দল, যে 116টি আসন নিয়ে এখানে নির্বাচিত হয়েছিল। সেইটার পরবর্তীতে 2001 সালে যে ঘটনাগুলো ঘটলো এবং সরকার গঠন করলো, এখান থেকেই শেখ হাসিনার মাথার মধ্যে নতুন করে চিন্তা শুরু হয়ে গেল। 2009 সালের কথা বলছি। হ্যাঁ, সেই 2008 সালে ক্ষমতায় আসার পরপরই অন 11 পরবর্তী সময়ে তখন তার মাথার মধ্যে আসলো যে এই যে ভোটের প্যাটার্ন আছে, এখানে স্বাভাবিকভাবে যদি ভোট হয় আর শেখ হাসিনাকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এই জন্য প্রথমেই তারা ভোটার জালিয়াতি একটা কাজ করেছে এবং সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার বিধান ছিল সেই বিধানটা পর্যন্ত উঠিয়ে দিয়ে নিজেদের অধীনে নির্বাচন করার একটা পরিকল্পনা শুরু হয়ে গেল। এই জালিয়াতির বিষয়টা কিন্তু প্রশাসনের ভিতর থেকে এক ধরনের তৈরি হয়েছিল। আপনার মনে থাকার কথা, সাবেক আইজি বেনজির আহমেদ, আইজিপি বেনজির আহমেদ, তার পাসপোর্ট কতগুলো, সেই পাসপোর্ট কিভাবে তৈরি করা হয়েছে, তিনি নিজে ঘরে বসে রয়েছেন, পাসপোর্ট অফিস থেকে লোক ডেকে এনে তারপরে তাকে ফিঙ্গারপ্রিন্ট বলুন, যাই বলুন, সব কিছুই করা হয়েছে 2 নম্বরই করে। তাদের নেতৃত্বেই কিন্তু এই সমস্ত জাল জালিয়াতি দুর্নীতি সবকিছু হয়েছে এদের মানে নেতৃত্বে। আর এই টোটাল নেতৃত্ব দিয়েছে কিন্তু ওই সময়কার সরকার প্রধান শেখ হাসিনা। এবং তিনি নিজে যখন এই নেতৃত্ব দিয়েছেন, তখন নিচের লেভেলে যারা থাকে তারা তো বুঝতেই পারে, চক্রের মধ্যে পড়ে যায় যে সরকার প্রধানই যখন এই জিনিসগুলো চাচ্ছেন, তখন আমাদেরও মানে এটাকে বলে গিভ অ্যান্ড টেক, যে সরকারকেও আমরা ফ্যাসিলিটিসটা দিব, আমরাও আমাদের বিষয়গুলো আদায় করে নেব, এবং সেটা যেভাবেই হোক না কেন সুযোগ সুবিধাগুলো আদায় করে নিতে হবে। আর এই আদায় করতে যেই কিন্তু শেখ হাসিনাও তাদেরকে ছাড় দিয়ে গেছেন, পুলিশ প্রশাসনে ছাড় দিয়েছেন, সিভিল প্রশাসনে ছাড় দিয়েছেন, এমনকি আমাদের যে মিলিটারিতেও কিন্তু একই অবস্থা করে ফেলেছেন। এক ধরনের মিলিটারিকে ডিগনিটি ফল করে ফেললো, যে তাদেরকে মানে এমনও কাজ করা হয়েছে, তাদের যারা 2-1 যদি একটু বিরোধিতা করতে গেছে তাদেরকে হয় জঙ্গি বানানো হয়েছে, জঙ্গি নাটক সাজিয়ে তার চাকরি থেকে তো বাদ দেওয়া হয়েছে, এবং কোথাও 2-1জনকে মেরে ফেলা হয়েছে, আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাগুলো তো গত 16 বছর ধরে, 15 এগুলো সব ছিল আসলে 2008 সালে সরকার গঠনের পরই তার প্ল্যান করা, একদম প্ল্যান, একেবারে ব্লুপ্রিন্ট ছিল। 2008 সালে তাদেরকে যে ক্ষমতায় আনা হয়েছে, এটাও কিন্তু একটা ব্লুপ্রিন্টের অংশ। আপনি হিসাব করেন 1/11 কিভাবে হলো। 1/11টা হয়েছে বাংলাদেশের কিছু মানে এই সিভিল প্রশাসন বলেন, মিলিটারি প্রশাসন বলেন, এবং এর সঙ্গে যুক্ত ছিল ভারতের সহায়তা। তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তখনও ছিলেন হচ্ছে প্রণব মুখার্জি, তাকে দিয়েই কিন্তু এই কাজগুলো করানো হয়েছে। এবং তিনি এক ধরনের দায়িত্ব করে গেছেন এবং স্বীকারও তো করেছেন। তিনি দায়িত্ব নিয়েছিলেন মানে মইনু আহমেদের, যে সে যে কাজগুলো করে দিয়ে যাবে সবগুলোর বৈধতা দিবে শেখ হাসিনা, এবং এই বৈধতার কারণেই, বৈধতা দিলেই পরে সে তার একটা সেফ এক্সিট পেয়ে যাবে। এই সেফ এক্সিট যখন পাবে তখন তার জন্য আর কোনো সমস্যা নেই। এবং গত 15 বছরে এই খেসারত আমরা দিলাম। ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি। একই বিষয় ইমরান, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমিরুল ইসলাম কাগজি বললেন প্রশাসনের ভিতর থেকে, মানে ব্যুরোক্রেট থেকে শুরু করে ডিপ্লোম্যাসি সব জায়গায়, বা অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গাগুলোতে একটা গ্যাংয়ের মধ্যে ফেলে দিয়েছে, একটা চেইন, একটা অপরাধী নেটওয়ার্ক করে তুলেছিলেন। আপনি কি এটি সমর্থন করেন? শুধু কি এটি গড়েই এভাবে ফ্যাসিবাদ কায়েম করেছেন, না আরো কোনো অপকৌশল ছিল? সেখানে তো আপনাদের মতো মানুষরা কথা বলবার চেষ্টাও করেছেন নানান সময়। ভোট জালিয়াতি আসলে 2008 সালের নির্বাচনও প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। সেখানে জনগণ বাস্তবায়ন করা হয়েছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হবে, আমরাও সেটা জানতাম এবং তাই হয়েছে। আলটিমেটলি বেসিক্যালি 2001-এর পরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। 2017 সালে একটি প্রতিবেদনে আমরা দেখছি রাষ্ট্রায়ত্ত 5টি ব্যাংক নিজেদের মূলধন পর্যন্ত খরচ করে ফেলেছে। এই ঘটনা কি কেবল অর্থনৈতিক ব্যর্থতা, নাকি রাজনৈতিক দুঃশাসনের ভয়াবহ প্রতিফলন? 5টি ব্যাংক হচ্ছে সোনালী, রূপালী, বেসিক, কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। 2017 সালে তাদের মূলধন ঘাটতি ছিল প্রায় 14,500 কোটি টাকার মতো। আসলে বেসিক ব্যাংকের উদাহরণই যদি আমি দেই, এই ব্যাংকটি 2009 সাল পর্যন্ত, 8 সাল পর্যন্ত লাভজনক ব্যাংক ছিল। তারপরে সেখানে শেখ আব্দুল্লাহ বাচ্চুকে চেয়ারম্যান করা পরে 2014 সাল পর্যন্ত এই ব্যাংক লোকসানি ব্যাংকে পরিণত হয়। আমরা সোনালী ব্যাংকে দেখেছি যে হলমার্ক কেলেঙ্কারি। তো এইভাবে আসলে এই রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে তার মূলধন ঘাটতি 14,000 কোটি টাকা।
তৎকালীন সময়ে তারা সরকারের কাছ থেকে 15,000 কোটি টাকার তহবিল নিয়ে পরবর্তীতে চলমান ছিল। কার্যক্রম তারপরও চালাতে আরো সাহায্য সহযোগিতা করা হয়েছে যাতে ব্যাংকগুলো, রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে চলমান রাখা যায়। বর্তমান সময়ে আমরা জানি যে ব্যাংকিং সেক্টর, প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট ব্যাংকগুলো সবগুলোর অবস্থাই খুবই খারাপ এবং এই নিয়ে বর্তমান সরকার কাজ করতেছেন। এই ব্যাংকিং সেক্টরে রাষ্ট্রীয়ভাবে এই লুটপাটের আয়োজন করা হয়েছিল। আপনি যদি এবং এই টাকা আসলে আমরা সবসময় বলি বেক্সিমকোর কথা লুটপাট বলেন। করা হয়েছে, লুটপাট কে করেছে, কে নিয়েছে এই টাকা? অন্যান্য সময়ের সাথে গত 15 বছরের যে মানে ধরুন দুর্নীতি, কিছু অপশাসন, কিছু কম বেশি অপরাধ সবসময় থাকে, গণতান্ত্রিক কিন্তু রাষ্ট্রে গত এগুলো 15 বছরে একেবারে যেটা 100% হয়েছে যে neat and clean করা যায় না। রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এইটাকে প্যাট্রোনাইজ করা হয়েছে। আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, তিনি প্রায় 50,000 কোটি টাকার মতো ঋণ খেলাপি হয়ে বসে আছেন এবং সালাম হচ্ছে 2 লক্ষ কোটি এবং টাকা। এই বেক্সিমকো গ্রুপের যিনি, যার কথা বলছেন সালমান এফ রহমান, তিনি নাকি মধ্যরাতে ব্যাংক খুলে টাকা প্রয়োজন মতো নিয়ে নিতেন, ধার ধারতেন না, আমরা লোন দেখেছি নেয়ার যেমন পর। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কি হয়েছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে যাদের শুধু সাদা কাগজে ট্রেড লাইসেন্স signature করে আছে টাকা এবং দিয়ে দিত। পরবর্তীতে খুঁজে দেখা গেছে ওই ঠিকানায় ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ডও নাই, হাজার হাজার কোটি টাকা এই ধরনের বেনামে নিয়ে গেছে। সো আলটিমেটলি সালমান এফ রহমান তো অনেক উপপ্রধানমন্ত্রী বলা যায় তাকে, একটা সময় তার ক্ষমতা সেই পর্যায়ে চলে shadow গিয়েছিল, prime minister। শ্যাডো প্রাইম মিনিস্টারই ছিলেন। সো আলটিমেটলি তার কাছে তো ব্যাংকের থেকে টাকা নেওয়া বা এগুলো তারাই নির্ধারণ করেছে, তাদের কথাই সেখানে লোন ডিসবার্স হয়েছে, হয়তো তাদের ডকুমেন্টেশন পরে আপডেট করা হয়েছে বা করাও হয় নাই, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আদৌ কোনো আসলে document নেই অনেক। নেইও, এখানে আসলে কোনো আইনের শাসন কিছুই ছিল না, জি। এটা একটা মাফিয়াতন্ত্র ছিল এবং সেইখানে এক ব্যক্তির শাসন ছিল। জি, ধন্যবাদ। একই বিষয়ে আমি ইসলাম কাগজি আপনার কাছেও জানতে চাই যে ব্যাংকিং সেক্টর অর্থাৎ আসলে একটি রাষ্ট্রের ব্লাড যদি বলা হয় সেটি হচ্ছে ওই রাষ্ট্রের অর্থনীতি। সেই অর্থনীতি ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা কি নিজে বুঝতে পারেননি যে রাষ্ট্রের তিনি ক্ষমতায় চিরস্থায়ী থাকতে চান সেই রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করে দিলে তার মসনদ ভেঙে পড়বে, এটি কি তিনি বুঝতে পারেননি? না আসলে তার উদ্দেশ্য অন্য কিছু ছিল, যে রাষ্ট্রটিকেই শেষ করে দেওয়ার উদ্দেশ্য ছিল? কোনটি আসলে? 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তাদের কাছে মনে হয়েছে যে তারা এবার এই বাংলাদেশটাকে এখান থেকে বাবার তালুকদারি আছে না, এটা কিন্তু বাংলাদেশ মনে করে নাই। কথায় কথায় বলতো না যে আমার বাপ এই দেশটাকে স্বাধীন করেছে, আমরাই তো থাকবো, মানে অর্থাৎ এরকম তো দেশ তো না, এটা একটা তালুকদারি ছিল। এই তালুকদারি থেকে হোক সেটা তালুকদারি, কিন্তু তার তালুকদারিও তো ধ্বংস হয়ে গেলে ওনার তাল্লুক থাকলো না না, ধ্বংস তো হচ্ছে না, এটা একটা তালুকদারি থাকলো, এখান থেকে যা কিছু বানানো যায় এটা বানিয়ে আরেকটা জায়গায় তিনি। তাহলে ওনার রাষ্ট্র কোনটা, ওনার দেশ কোনটা? ওনার রাষ্ট্র তো উনি রাষ্ট্রকে চান না তো। এই রাষ্ট্রটা থাকবে এমন যে এইটা থাকবে অন্যের উপর একটা নির্ভরশীল, এর নিজস্ব কোনো কিছুই থাকবে না, এর পররাষ্ট্রনীতি থাকবে না। তাহলে উনি কোন সেনাবাহিনী দেশের থাকবে না। প্রধানমন্ত্রী ছিলেন? উনি থাকবেন তো একটা এই যে একেবারেই আমরা সবসময় দেখি নাই যে ভারতের দাবিদারি করেই তার থাকতে হবে, এবং এইটা থাকলে পরে সবসময় তারা বলে থাকে যে বাংলাদেশকে বানায় রাখবে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে, একটা আদল দিয়ে রাখবে, আর এটাকে এই জঙ্গিদের দমন করার জন্য। না, কিন্তু কাগজি ভাই, আমার কথা হচ্ছে যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ারে তো আপনি বসছেন, না, তাহলে সেই রাষ্ট্রের সম্মান হানি করে লাভ কি? এই দেশের মানুষ তার বাবাকে মেরে ফেলার পরে এক ফোঁটা চোখের পানি ফেলে নাই, তাহলে এই দেশের মানুষের জন্য তার মায়া কান্না করার কোনো কিছু নেই। এবং উনি সেটাই বলতেন যে তিনি এই দেশের মানুষ যেহেতু তার বাবার প্রতি কোনো রকম ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, ফলে জোর করে চাপিয়ে দেওয়ার দরকার হলেও সেই চাপিয়েই কিন্তু উনি দিয়েছিলেন, মানে মূর্তি বানিয়ে। তার মানে হচ্ছে যে সম্প্রতি সময় দেখলাম যে শেখ হাসিনার যে বোন রেহানার কন্যা, যিনি ব্রিটিশ এমপি, দুর্নীতির দায় মন্ত্রিত্ব হারিয়েছেন, টিউলিপ সিদ্দিকী, তিনি বলেছেন একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে, আই এম নট বাংলাদেশি, হ্যাঁ আমি তো আই এম নট বাংলাদেশি। তার মানে এই রাষ্ট্র আসলে বুঝে ফেলছে এটি কি আসলে রক্তের একদম ধারাবাহিকতা, একদম রক্তের ধারাবাহিকতা হচ্ছে এইটাই, যে কোনো অবস্থাতেই এই বাংলাদেশকে তারা নিজের দেশ মনে করে নাই, এবং সে এখানে এসেছে শুধুমাত্র প্রতিশোধ দেওয়ার জন্য, এবং এখান থেকে লুটপাট করে যা কিছু নেওয়া যেতে পারে, এবং লুটপাট করেছেন, নিয়ে বাইরে দিয়েছেন। গত 15 বছরে আপনার লুটপাটটা কত হয়েছে? 28 লক্ষ কোটি টাকা। আপনি হিসাব করেন আমাদের বাজেট কত, 7 লক্ষ কোটি টাকার মতো, তাহলে 4 বছরের যে অর্থ বছরের বাজেট
সেটা পুরাটাই তিনি লুটপাট করে বাইরে নিয়ে গেছেন। ধন্যবাদ আমিনুল ইসলাম কাগজি। একই বিষয়ে একটু আমি ইমরান ভাই আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে ওনারা এই দেশটা মনে করেন না, কিন্তু এই দেশের কিছু নাগরিক, অনেক অধিকাংশ রাজনৈতিক দল বা সচেতন মানুষ যারা এই রাষ্ট্রকে নিজেদের রাষ্ট্র মনে করে, তারা বলবার চেষ্টা করেছে, তারা প্রতিবাদ করবার চেষ্টা করেছে। তাদের প্রতিবাদের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে একটা নতুন স্বপ্ন নিয়ে, নতুন একটা বাংলাদেশ। যে মানুষগুলো এই বাংলাদেশকে তাদের নিজের দেশ, মায়ের মতো মনে করে, সেই মানুষরা 5 আগস্ট পরবর্তী সময় তাদের আচরণ কি আসলে ঠিক হয়েছে, না সেই পুরনো কিছু ধারাবাহিকতা বা হ্যাজিমনির মধ্যেই আমরা এখনো রয়ে গেছি? ধারাবাহিকতা কিছু রয়েছে, কারণ হচ্ছে যে আমাদের প্রশাসনে বা সব জায়গায় তো পুরনো লোকজন রয়ে গেছে, যারা 15 বছর দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আওয়ামী লীগের তাবেদারি করেছেন। তাদের তো আসলে আপনি রাতারাতি যেই পরিমাণ আমাদের পরিবর্তন করা উচিত ছিল সেটা আসলে করা যায়নি। আমরা কেন আমরা পারলাম না, কেন এই জায়গাটিতে আমরা ব্যর্থ হলাম কেন? এটি কি আমাদের জাতীয় ঐক্য ছিল না? আমরা তো আওয়ামী হেজিমনি বা এই ফ্যাসিজমের বিরুদ্ধে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ ছিল, তাহলে আমরা সেই জায়গাটিতে ব্যর্থ হলাম কেন? আপনার ব্যক্তিগত ভাবনা বা নাগরিক ভাবনা তো মাঝে মাঝে নাগরিক হিসেবেও আপনি ভাবেন, আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম সেই ঐক্যটা আমাদের মধ্যে নেই বা হারিয়েছি? আওয়ামী লীগের বা আধিপত্যবাদী শক্তির যে কালচারাল হেজিমনি, সেখান থেকে আমরা বের হতে পারি নাই, এটা সত্য। এইটা আসলে আমাদের সেই ধরনের কালচারাল রেভুলেশনও আমাদের দরকার। পলিটিক্যালি আমরা 5 আগস্ট সাকসেসফুল হয়েছি, বাট কালচারালি এখনো আমাদের সেই সমস্যার মধ্যে আমরা আছি। সো এইখানে আসলে এটা দীর্ঘদিনের একটা চর্চার বিষয়, এদের শিকড় তো অনেক গভীরে। সো আমাদেরও বিকল্প পদ্ধতিতে এটাকে মোকাবেলা করতে হবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। সো ইট উইল টেক টাইম, আই থিঙ্ক। আর যেটা আপনি ঐক্যবদ্ধ কথা বলতে, আমার মনে হয় আমরা এখনো জাতি হিসেবে ঐক্যবদ্ধ, এবং সেই ঐক্য আছে, কিন্তু আমরা হেজিমনি থেকে বেরোতে পারছি না, যেটি আমাদের সামনে এখনো আবার নতুন থ্রেট হয়ে আবির্ভূত হবার জন্য কিন্তু হুইসপার করছে। এটি নিশ্চয়ই আপনিও খেয়াল করছেন। জি, ইয়েস, এটা সত্য, এবং এইখান থেকে আমাদের আসলে বের হতে হবে, উত্তরণের রাস্তায় বের করতে হবে। আমাদের যারা চিন্তক, বুদ্ধিজীবীরা, রাজনৈতিক নেতারা এবং সকলেই মিলে আসলে এই বিষয়ে আমাদের কাজ করতে হবে। আমিনুল ইসলাম কাগজি, দায় আলটিমেটলি ইমরান হোসাইনরা আপনাদের ঘাড়ের উপরেই দিচ্ছে। বাংলাদেশি এক ধরনের সংস্কৃতি আছে, মিশ্র সংস্কৃতি, ধর্ম, বর্ণ, পাহাড়, সমতল, আদিবাসী এবং বাঙালি সব মিলিয়ে আমাদের যে বাংলাদেশি সংস্কৃতি, সেটি আমরা দাঁড় করতে চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আমি বলি আমাদের একটা যে নিজস্ব এই ভূখণ্ডে একটা আলাদা সংস্কৃতি আছে, সেটা কিন্তু আমরা দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময়, আপনি খেয়াল করবেন, উনি আসার পরে আমাদের দেশে থেকে এখন আর আমরা যাত্রা দেখি না, খেয়াল করছেন কিনা? এই যাত্রা পালা কিন্তু উনি নগরে, এটির গোড়াপত্তন এই বাংলাদেশে ঝালকাঠির মাছরং গ্রামে। এই যে এইগুলো তো আমাদের এই মাটির সংস্কৃতি এটা। এবং সেখানে উনি দেখলেন যে গ্রামে গঞ্জে অনেক জায়গায় এরকম যাত্রা শিল্পীরা আছে, তাদেরকে কেন আমরা একটু প্যাট্রোনাইজ করি না? উনি ওদেরকে উঠাই নিয়ে আসছেন, এবং এই শিল্পকলা একাডেমিতে কিন্তু উনি প্রথম যাত্রাপালা এবং যাত্রা প্রতিযোগিতাও শুরু করলেন। এটার মধ্যে দিয়েও একটা চলে আসলো, আচ্ছা আমরা কি এখন অনেকেই প্রায় লাঠি খেলা ভুলে গেছি, জারি গান, সারি গান, এগুলো সব আমরা ভুলে গেছি না? আমাদের এই নতুন প্রজন্মের কাছে যদি আমরা বলি যে এইগুলো ছিল আমাদের মাটির খেলা, মাটির গান, এই যে দাঁড়িয়াবান্ধা, মানে ওই যে চুক ইতকিত বলে, এই সমস্ত সব খেলা কিন্তু এখন আস্তে আস্তে উঠে গেছে। উন্নত বিশ্বের দিকে যদি তাকাই, আমরা দেখি তাদের সেই এথনিক সংস্কৃতিগুলো কিন্তু ধীরে ধীরে বিকশিত হয়েছে, আর আমাদের এখানে কিন্তু একেবারে হারিয়ে গেছে। এখন কিন্তু ওইভাবে এথনিক সংস্কৃতিগুলো ওইভাবে বিকশিত হচ্ছে না, আস্তে আস্তে চাপা পড়ে না। উন্নত বিশ্ব কিন্তু তাদের সংস্কৃতিগুলো কিন্তু এখানে এই জায়গাগুলো উজ্জীবিত করছে না, ধীরে ধীরে বিকশিত হচ্ছে। এই জায়গাগুলোতে এসে মানে প্রযুক্তি এমন ভাবে চেপে বসেছে, এই প্রযুক্তির চাপে পড়ে যারা এইগুলো নিয়ে চর্চা করবে তারাও এখন প্রযুক্তির কাছে। কিন্তু ইউরোপকে যদি সংস্কৃতির এক ধরনের স্বর্গ বলা হয়, তো ইউরোপিয়ান সংস্কৃতি কি একটুও হারিয়েছে? সব কি আছে বলতে পারবেন? সব কি আছে? না, কিন্তু আমাদের তো একটুও নাই। না, আমাদেরও ওই যেটুক আমরা কিন্তু এই যে এবার আমি বলি, এবারের ঈদ উপলক্ষে যে 4-5 দিন ছুটি ছিল, এই ঈদে গ্রামে গঞ্জে কিন্তু ওই পুরাতন যে খেলাধুলাগুলো ছিল সেগুলো ওই ছোটখাটো মাঠই তো নেই, আপনি কোথায় যাবেন? এবং এই সংস্কৃতিগুলো মানে আমাদের যেগুলো হারিয়ে যাচ্ছিল সেগুলো ধরে নিয়ে আসার একটা চেষ্টা চলেছে। পয়লা বৈশাখে আপনি খেয়াল করেন, এবার
এবারের পয়লা বৈশাখে আপনার পাহাড়ি বাঙালি যারা যে জায়গায় ছিল তাদের কিন্তু নিজেদের যে সংস্কৃতিটা ছিল সেটাকে তুলে ধরার একটা চেষ্টা হয়েছে। তো এগুলো চলে, কিন্তু বছরে একবার তুলে ধরে তো আপনি কিছু করতে পারবেন না। আমাদের এখানে ওই ধরনের কালচারাল একাডেমিই তো গড়ে ওঠে নাই। আমার কাছে যেটা মনে গবেষণা হইতে পারে। হয়, কাগজ ভাই, আপনার কাছে শুনবো ইমরান ভাই আমার সাথে একমত হবেন কিনা, যে জাতি তার সংস্কৃতি বিকশিত করতে পারে না সেই জাতির সমাজগুলো ধীরে ধীরে ভেঙে যায়। গত 15 বছরে কিন্তু আমাদের সমাজগুলো ভেঙে গেছে, আমাদের সামাজিক কাঠামোগুলো ভেঙে গিয়েছিল শুধুমাত্র আমাদের সংস্কৃতি। আমরা এক ধরনের সংস্কৃতির আগ্রাসনের শিকার হয়েছিলাম। এই জায়গাটি নিয়ে রাজনৈতিক দলগুলোর কি করা উচিত বলে আপনি মনে করেন? আপনি অত্যন্ত রাজনৈতিক ঘনিষ্ঠ মানুষ এবং রাজনীতি নিয়ে আপনি চিন্তা করেন, ছোট করে বলবেন, আমরা অনুষ্ঠানের শেষ দিক। জুলাই আমাদের 71 এবং বিশেষ করে 1975, এটা ওই 75-এর কথা আমরা অনেকে বলি না, কিন্তু 75 কিন্তু আমাদের এই জাতিকে নির্দেশনা দিয়েছে যে আমাদের রাষ্ট্রীয় ডিরেকশনটা আসলে কোন দিকে যেতে হবে, যেটা জিয়াউর রহমানের নেতৃত্ব হচ্ছে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। তো সে মানে আমরা 71-এর পরে 24-এ চলে আসি, কিন্তু আমার মনে হয় 71-এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 1975, তারপরেও 24। এগুলোকে আমাদের গল্পে, কবিতায়, নাটকে, সিনেমায়, গানে ধারণ করতে হবে। শুধুমাত্র সংস্কৃতির কারণেই আমাদের প্রজন্মের মধ্য থেকে দেশপ্রেম ধীরে ধীরে বিলীন হয়ে গিয়েছিল বলে আমার মনে হয়। অনেকেই মনে করেন, আমরা বিভিন্ন আলোচনায় দেখছি। ইমরান ভাই, একেবারেই সময় শেষ দিকে, কাগজি ভাই আপনার কাছ থেকে শেষ করব। প্রজন্মের মধ্যে সংস্কৃতির বীজ যদি বপন করা না যায়, আমাদের এই অভ্যুত্থান নিশ্চয়ই কাঙ্ক্ষিত সফলতা পাবে না। সেক্ষেত্রে এই সরকারকে বা রাজনৈতিক দলগুলোকে কোন পথে এগোতে হবে? আমি ওই এই আলোচনার মধ্যে আমার কাছে একটা বিষয় মাথার মধ্যে আসছে, সেটা হলো যে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা তো খুব আসলে সমাজবদ্ধ একটা মানে গণ্ডিবদ্ধ একটা জায়গার মধ্যে আছি। আমাদের এখানে আগে একটা বিষয় ছিল, ছেলে মেয়েদের বিয়ে শাদী, বিভিন্ন মানে রাজনৈতিক নেতা বা ভিন্ন মতের থাকলেও সামাজিক একটা বন্ধন ছিল, সামাজিক অনুষ্ঠানের মতো হয়ে যেত। এখন কি সেটা আছে না? সেটি ওই যে সংস্কৃতির স্খলন। এখন কেমন স্খলন হয়েছে যে ওইখানে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকে, সেখানে বিএনপি জামাতের নেতাকর্মীরা সেখানে যাইতো না, বিয়ে শাদী পর্যন্ত হতো না। আবার যেখানে বিএনপির নেতাকর্মীদের ছেলে মেয়েদের বিয়ে শাদী হচ্ছে, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছে না। আবার বিয়ে ভেঙেও যেতে দেখেছি, বিয়ে ভেঙে যেতে। এই যে মানে টুকরো টুকরো করে দেওয়া হয়ে গেছে। 15-16 বছরে যে হয়েছে তা না, আমাদের কিন্তু বেশ আগে থেকেই যে আমরা একে অপরের সাথে এমনভাবে ঘনিষ্ঠভাবে বসবাস করি যে মানে আমাদের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এটা মানে বংশ পরম্পরায় কিন্তু এটা চলে আসতেছে যে না, যে আওয়ামী লীগ সে আলাদা, সমাজের বাইরে, সে বাইরে, যে বিএনপি বা জামাত সে না, বাইরে না, মানে আলাদা, একেবারে সবই আলাদা হয়ে গেছে। প্রত্যেকের সমাজ আলাদা, মানে পলিটিক্যালি আমাদের এই রাষ্ট্রটা একেবারে ডিভিশন হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে। সহনশীল একটা অবস্থার মধ্যে যদি আমরা না ঢুকতে পারি, এবং রাজনৈতিক ভাবেই কিন্তু এটা সম্ভব, আর অন্য কোনো ভাবেই সম্ভব না যে একে অপরের মধ্যে সম্পর্ক স্থাপন। রাজনৈতিক দলগুলোকেই এই উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ কাগজি ভাই। ইমরান ভাই, একেবারেই শেষ সময়। আমি বলি, আমাদের কি বেসিক্যালি পলিটিক্যালি কালচারালি ডিভাইডেড করা হয়েছে এবং রুল করা হয়েছে। রাইট। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যারা অপরাধী তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমরা কারো উপর অন্যায় করা যাবে না, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের জন্য কোনো নিরপরাধ লোক যাতে শাস্তি না পায় সেই ব্যবস্থা করতে হবে, কারণ ন্যায় বিচার হচ্ছে সুশাসন বলেন, উন্নয়ন বলেন, সবকিছুর পূর্বশর্ত এবং আমাদের সমাজ গঠনের। এবং আমাদেরকে জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে। যারা সাপোজ আওয়ামী লীগের অপরাধী বা যারাই অপরাধী, তাদের বিচার হোক। যারা অপরাধ করেন নাই তাদেরকে আমাদের বৃহত্তর জাতীয় ঐক্যের মধ্যে নিয়ে আসতে হবে। আনলেস সাস্টেনেবল ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না। জাতি হিসেবেও আমরা, এবং আধিপত্যবাদী সবসময় শক্তি সবসময় চায় যে আমরা যাতে বিভক্ত থাকি। সেই জায়গাটি থেকে আমাদেরকে আসলে বেরোতে হবে। সরকারের কাছে একটা নিবেদন থাকবে যে আসলে আমাদের এই জুলাই এবং পূর্ববর্তী যারা এই আন্দোলন সংগ্রামে আহত নিহত, তাদেরকে পুনর্বাসন এবং সুচিকিৎসার যে বিষয়টা, এবং তাদের প্রাপ্য সম্মানটুকু এখনো নিশ্চিত করতে পারি না। এটা কিন্তু একটা বড় ব্যর্থতা। আলটিমেটলি ভবিষ্যতে দেশের প্রয়োজনে মানুষ কিন্তু এগিয়ে আসবে না যদি তারা তাদের এই পুনর্বাসন সম্মানটা যদি অ্যাটলিস্ট না পায়। কিন্তু সেটি তো সমাজেরও দায়িত্ব। অবশ্যই সামাজিকভাবে অনেকে হয়তো আমরা করতেছি, কিন্তু রাষ্ট্র এটা রাষ্ট্রীয় উদ্যোগ থাকা উচিত এবং নিশ্চয়ই সরকার সেই উদ্যোগ নেবেন। ইমরান ভাই, আপনাকে ধন্যবাদ। আমিরুল ইসলাম কাগজি ভাই, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে।
জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে। প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।